আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং সমাধান করব। অদ্যাবধি সকল বিসিএসে এবং সরকারি চাকরি পরীক্ষাতে যতগুলা প্রশ্ন এসেছে বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে, সেই সকল প্রশ্নের সমাধান আজকে হবে। তো চলুন আমরা সরাসরি পড়াতে চলে যাই। ১ নম্বর প্রশ্ন, কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? উত্তর হলো ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ। কোন শাসকের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? উত্তর হলো তুর্কি। ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? উত্তর হলো শূন্য পুরাণ। শূন্য পুরাণ হলো ধর্মীয় তত্ত্বের গ্রন্থ। শূন্য পুরাণ কাব্য কার রচনা? উত্তর হলো রামাই পণ্ডিত। শূন্য পুরাণ গ্রন্থটি মোট কতটি অধ্যায়ে বিভক্ত? উত্তর হলো ৫১টি। হাত জোড় করিঙ্গা মাঙ্গ দান, বারেক মহাত্মা রাখো সম্মান কোন গ্রন্থ থেকে গৃহীত? উত্তর হলো শেখ শুভদয়া। এর পরের প্রশ্ন হলো, আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? উত্তর হলো প্রকৃত পঙ্গল। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কে? উত্তর হলো পাঠান সুলতানগণ। বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? উত্তর হলো আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান ছিলেন? উত্তর হলো অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য। এর পরের প্রশ্ন হলো, বিপ্রদাস পিপিলায় রচিত কাব্যের নাম কি? উত্তর হলো মনসা বিজয়। এর পরের প্রশ্ন হলো, মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? উত্তর হলো শ্রীকৃষ্ণ কীর্তন। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হলো শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? উত্তর হলো শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তর হলো বড়ু চণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? উত্তর হলো বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পাদক ছিলেন কে? উত্তর হলো বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় কত সালে? উত্তর হলো ৯০৯ সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? উত্তর হলো গোয়ালঘরে। কানু ছাড়া গীত নাই কোন যুগে সত্য ছিল? উত্তর হলো মধ্যযুগে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কয়টি? উত্তর হলো ১৩টি। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়?
উত্তর হলো প্রণয়খণ্ড। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয়? উত্তর হলো কালিদাস খণ্ড। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কোনটি? উত্তর হলো নাটকীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কী ধরনের চরিত্র? উত্তর হলো রাধা কৃষ্ণের প্রেমের দূতী। বড়ু চণ্ডীদাসের কাব্যগ্রন্থের সম্পাদক কে ছিলেন? উত্তর হলো মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা। এর পরের প্রশ্ন হলো পদ বা পদাবলী বলতে কি বোঝায়? উত্তর হলো বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টিকে বোঝায়। এর পরের প্রশ্নটি হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? উত্তর হলো বৈষ্ণব পদাবলী। এর পরের প্রশ্ন হলো নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? উত্তর হলো বৈষ্ণব পদাবলী। কোন উক্তিটি ঠিক? উত্তর হলো বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কী রস বলে? উত্তর হলো মধুর রস। গীত গোবিন্দ এর রচয়িতা কে? উত্তর হলো জয়দেব। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? উত্তর হলো সংস্কৃত ভাষায়। পদাবলীর প্রথম কবি কে? উত্তর হলো বিদ্যাপতি। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? উত্তর হলো মিথিলা। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? উত্তর হলো বিদ্যাপতি। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? উত্তর হলো বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? উত্তর হলো ব্রজবুলি ভাষায়। এর পরের প্রশ্ন হলো বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? উত্তর হলো ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি বলতে কি বোঝায়? উত্তর হলো একরকম কৃত্রিম কবি ভাষা। বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি? উত্তর হলো ব্রজবুলি ভাষা। ব্রজবুলি কোন স্থানের ভাষা ছিল? উত্তর হলো মিথিলা। ব্রজবুলির প্রবর্তক কে? উত্তর হলো বিদ্যাপতি। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? উত্তর হলো বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন? উত্তর হলো মৈথিলি। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? উত্তর হলো গোবিন্দ দাস। এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? উত্তর হলো বিদ্যাপতি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? উত্তর হলো চণ্ডীদাস। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? উত্তর হলো 3 জন। প্রাচীনতম চণ্ডীদাস কে ছিলেন?
উত্তর হলো বড়ু চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? উত্তর হলো চণ্ডীদাস। সইকে শুনাইল শ্যাম নাম, পদটির রচয়িতা কে? উত্তর হলো চণ্ডীদাস। সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবাড়ি যায়, আমার আঙিনি দিয়া, কার রচনা? উত্তর হলো চণ্ডীদাস। নিচের কোন জন বাঙালি ভাষার কবি? উত্তর হলো জ্ঞান দাস। রূপ লাগি আখি ঝুরে, গুণে মন ভোর, কার রচনা? উত্তর হলো জ্ঞান দাস। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, পদটির রচয়িতা কে? উত্তর হলো জ্ঞান দাস। কে বাংলা ভাষার কবি নন? উত্তর হলো জয়দেব, কেননা জ্ঞান দাস, মুকুন্দরাম এবং চণ্ডীদাস সকলেই বাংলা ভাষার কবি। মধ্যযুগের কবি নন কে? উত্তর হলো জয় নন্দী। মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? উত্তর হলো মধ্যযুগ। মঙ্গল কাব্যসমূহের বিষয়বস্তু মূলত, উত্তর হলো ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি? উত্তর হলো স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? উত্তর হলো মনসা ও চণ্ডী। মঙ্গল কাব্য এ ধর্মীয় আরাধনার মুখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হল সামাজিক মিথস্ক্রিয়া। কোনো মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? উত্তর হলো 8টি অংশ থাকে। এটা ভুল হয়েছে, এখানে উত্তর হবে কোনোটিই নয়। চৈতিশা বাংলা কোন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য? উত্তর হলো মধ্যযুগের। মঙ্গল কাব্যের কবি নন কে? উত্তর হলো দাশুরাই। কোনটি আধুনিক যুগের কাব্য? উত্তর হলো সারদা মঙ্গল। নিচের কোনটি লৌকিক শ্রেণীর মঙ্গল কাব্য? উত্তর হলো মনসা মঙ্গল এবং চণ্ডী মঙ্গল। এরপরের প্রশ্ন হলো মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা কোনটি? উত্তর হলো মনসা মঙ্গল। কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত? উত্তর হলো পদ্মাবতী দেবী এবং মনসা দেবী। মনসা মঙ্গল কাব্যের আদিকবি কে? উত্তর হলো কানাহরি দত্ত। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? উত্তর হলো পদ্মপুরাণ। মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কোন কবি? উত্তর হলো বিজয়গুপ্ত। মূর্খে রচিত গীত না জানে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত, কে বলেছেন? বিজয়গুপ্ত। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? উত্তর হলো মনসা মঙ্গল। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? উত্তর হলো চাঁদ সওদাগর। বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? উত্তর হলো মনসা মঙ্গল। মনসা মঙ্গল কাব্যের চরিত্র কোনটি? উত্তর হলো বেহুলা লক্ষিন্দর। চণ্ডী মঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবি কে?
উত্তর হলো মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? উত্তর হলো শিব। ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? উত্তর হলো উজানিনগর। ভারু দত্ত কোন কাব্যের চরিত্র? উত্তর হলো চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? উত্তর হলো ফুল্লরা। ফুল্লরার বারোমাস্যা কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? উত্তর হলো চণ্ডীমঙ্গল। বারোমাস্যা কাকে বলে? উত্তর হলো নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। চণ্ডীমঙ্গল কাব্য থেকে নিচের কোন কবিতাটি নেওয়া হয়েছে? উত্তর হলো কালকেতুর ভোজন। শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল, গ্রাসগুলি তোলে যেন তে আটিয়া তাল। কবিতাংশটি রচয়িতাকে? উত্তর হলো মুকুন্দরাম চক্রবর্তী। ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য? উত্তর হলো ধর্মমঙ্গল। ভরসুট পরাগানার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন কে? উত্তর হলো ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর হলো ভারতচন্দ্র। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? উত্তর হলো ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? উত্তর হলো কৃষ্ণনগর রাজসভা। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? উত্তর হলো ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়, কার কাব্য? উত্তর হলো ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি করেছেন কে? উত্তর হলো ঈশ্বর পাটনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্য বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? উত্তর হলো অন্নদামঙ্গল। বড়র পীড়িত বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ চরণ দুটি কার রচনা? উত্তর হলো ভারতচন্দ্র রায়গুণাকর। নগর পড়িলে দেবালয় কি এড়ায় বিখ্যাত এই ভাবদ্যোতক প্রবচন এর কবিকে? উত্তর হলো ভারতচন্দ্র। এরপরের প্রশ্ন হলো বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কোনটি? উত্তর হলো 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ। বায়োগ্রাফি শব্দটির অর্থ কী? উত্তর হলো করচা। করচা শব্দের সমার্থক শব্দ কোনটি? রোজনামচা। করচা কি? শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ। বাংলা সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? উত্তর হলো শ্রী চৈতন্যদেব। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? উত্তর হলো শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব ছিলেন উত্তর হলো বৈষ্ণব ধর্মের প্রচারক। শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? উত্তর হলো বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে?
উত্তর হলো বৃন্দাবন দাস। চৈতন্য মঙ্গল এর রচয়িতা কে ছিলেন? উত্তর হলো লোচন দাস। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর হলো কৃষ্ণদাস কবিরাজ। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? উত্তর হলো নাথ ধর্ম। মর্সিয়া কি? উত্তর হলো শোকগীতি। মর্সিয়া শব্দের অর্থ কি? উত্তর হলো শোক বা আহাজারি। মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? উত্তর হলো আরবি ভাষা থেকে। কোনটি লোকগীতি বা বিলোপ সঙ্গীত? উত্তর হলো মর্সিয়া। দৌলত উজির বাহরম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন? উত্তর হলো চট্টগ্রাম। কোনটি মর্সিয়া সাহিত্য? উত্তর হলো জঙ্গনামা। জঙ্গনামা কাব্যের বিষয় কি? উত্তর হলো যুদ্ধ বিগ্রহ। কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো শেরবাজ। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল কি? উত্তর হলো চিন্তা বিপ্লব। লোকসাহিত্য কাকে বলে? উত্তর হলো লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? উত্তর হলো ডাক ও খনার বচন। খনার বচনে প্রাধান্য পেয়েছে কোনটি? উত্তর হলো কৃষি। খনার বচনের মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। হারামণি কি? এর সংকলক কে? উত্তর হলো প্রাচীন লোকগীতি এবং সংকলক হলো মোহাম্মদ মনসুর উদ্দিন। বাংলাদেশের কোন লোকসংস্কৃতিবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন? উত্তর হলো প্রফেসর মাজহারুল ইসলাম। লোকসাহিত্য বলতে কি বোঝায়? উত্তর হলো ছড়া, গান, ধাঁধা, প্রবাদ, প্রবচন ইত্যাদি। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর হলো ছড়া। ব্যালাট কি? উত্তর হলো গীতিকা। জর্জ আব্রাহাম গিয়ারসন হলেন একজন ভাষাবিজ্ঞানী। মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন? উত্তর হলো রাজশাহী। গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহীর কোথায় ছিল? সিন্দুর কুসুম গ্রামে। লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন কে? উত্তর হলো দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত পালা গান কোন নামে পরিচিত? উত্তর হলো গীতিকা। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? উত্তর হলো দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকার সম্পাদন করেন কে? উত্তর হলো দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত? উত্তর হলো 23টি ভাষায়। মহুয়া গল্পটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর হলো ময়মনসিংহ গীতিকা। এরপরের প্রশ্নটি হলো ময়মনসিংহ গীতিকার
মহুয়া পালার রচয়িতা কে ছিলেন? উত্তর হলো দ্বিজ কানাই। নদের চাঁদ কোন পালা গানের চরিত্র? উত্তর হলো মহুয়া। কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? উত্তর হলো জয়চন্দ্র চন্দ্রাবতী। নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত? উত্তর হলো দেওয়ানা মদিনা। 23 নম্বর প্রশ্ন হলো দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত? উত্তর হলো ময়মনসিংহ গীতিকা। 24 নম্বর প্রশ্ন হলো মলুয়া লোকগীতিকাটি কোন অঞ্চলের? উত্তর হলো ময়মনসিংহ। 25 নম্বর প্রশ্ন হলো ময়মনসিংহ গীতিকা নয় কোনটি? উত্তর হলো ভেলুয়া। 26 নম্বর প্রশ্ন হলো পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সমূহের সংগ্রাহক কে? উত্তর হলো চন্দ্রকুমার দে এবং দীনেশ চন্দ্র সেন। যদি থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ, এটি কোন প্রকারের লোকসাহিত্য? উত্তর হলো প্রবাদ। বন থেকে বেরুলে টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, এটি কিসের উদাহরণ? ধাঁধার উদাহরণ। তরজা হলো কি? কবিগান জাতীয় লোকসঙ্গীত। 30 নম্বর প্রশ্ন হলো ঠাকুরমার ঝুলি কার লেখা? উত্তর হলো দক্ষিণারঞ্জন মিত্র। 31 নম্বর প্রশ্ন হলো ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? উত্তর হলো রূপকথা। 32 নম্বর প্রশ্ন হলো পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্যকে বলা হয়? উত্তর হলো উপকথা। এরপরে আরেকটি সেক্টর রয়েছে, সেখানকার 1 নম্বর প্রশ্ন হলো বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়? উত্তর হলো মধ্যযুগ। প্রাচীনতম সাহিত্যকর্ম কোনটি? উত্তর হলো রামায়ণ। রামায়ণ রচয়িতার নাম কি? উত্তর হলো বাল্মীকি। বাল্মীকি শব্দের অর্থ কি? উত্তর হলো উই পোকার ঢিবি। নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর হলো বাল্মীকি। Along the bank of which river did ঋষি বাল্মীকি write the epic রামায়ণা? মানে কোন নদীর পাশে বসে বাল্মীকি রামায়ণ লিখেছিল? উত্তর হলো তামাশ। রামায়ণ রচিত হয় কোন ভাষায়? উত্তর হলো সংস্কৃত ভাষায়। এরপর 8 নম্বর প্রশ্ন হলো সীতা কোন মহাকাব্যের চরিত্র? উত্তর হলো রামায়ণ। পৃথিবীর প্রথম মহাকাব্য বাংলায় অনুদিত হয়, এটির নাম কি? উত্তর হলো রামায়ণ। এরপর 10 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষায় রামায়ণ কে প্রথম রচনা করেন? উত্তর হলো কৃত্তিবাস। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান কে? উত্তর হলো গিয়াসউদ্দিন আজম শাহ। 12 নম্বর প্রশ্ন হলো রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? উত্তর হলো চন্দ্রাবতী। 13 নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? উত্তর হলো চন্দ্রাবতী। 14 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? উত্তর হলো দ্বিজ বংশী দাস। 15 নম্বর প্রশ্ন হলো কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন? উত্তর হলো কিশোরগঞ্জ অঞ্চলের।
কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন। উত্তর হলো কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। মহাভারত 17 নম্বর প্রশ্ন, মহাভারত এর রচয়িতা কে ছিলেন? উত্তর হলো শ্রী দ্বৈপায়ন বেদব্যাস। 18 নম্বর প্রশ্ন হলো মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক কে? উত্তর হলো কাশিরাম দাস। এরপর 19 নম্বর প্রশ্ন হলো পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? উত্তর হলো কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতের মূলে রয়েছে কোনটি? উত্তর হলো কুরু পাণ্ডবের কাহিনী। মহাভারতের সংগঠিত যুদ্ধ কি নামে পরিচিত? উত্তর হলো কুরুক্ষেত্র। 22 নম্বর প্রশ্ন হলো দ্রৌপদী কে ছিলেন? উত্তর হলো মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রীর নাম ছিল দ্রৌপদী। 23 নম্বর প্রশ্ন হলো গান্ধারী চরিত্রটি পাওয়া যায় কোথায়? উত্তর হলো মহাভারতে। 24 নম্বর প্রশ্ন হলো কুরুক্ষেত্রের যুদ্ধ কত সময় ব্যাপী চলেছিল? উত্তর হলো 18 দিন। বাংলা সাহিত্যে মুসলিম কবির আবির্ভাব ঘটে কোন যুগে? উত্তর হলো মধ্যযুগে। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান কোনটি? উত্তর হলো রোমান্টিক প্রণয়োপাখ্যান। 27 নম্বর প্রশ্ন হলো হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? উত্তর হলো প্রণয়োপাখ্যান। 28 নম্বর প্রশ্ন হলো প্রণয়োপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে? উত্তর হলো মানবিক প্রেম। 29 নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? উত্তর হলো ইউসুফ জুলেখা। 30 নম্বর প্রশ্ন হলো মুসলিম কবিরচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? উত্তর হলো ইউসুফ জুলেখা। 31 নম্বর প্রশ্ন হলো রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে ছিলেন? উত্তর হলো শাহ মুহাম্মদ সগীর। 32 নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে ছিলেন? উত্তর হলো শাহ মুহাম্মদ সগীর। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? উত্তর হলো শাহ মুহাম্মদ সগীর। কবি শাহ মুহাম্মদ সগীরের শাহ উপাধি থেকে অনুমান করা যায় যে? উত্তর হলো তিনি দরবেশ বংশজাত ছিলেন। 35 নম্বর প্রশ্ন হলো ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? উত্তর হলো রোমান্টিক প্রণয়োপাখ্যান। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে? উত্তর হলো শাহ মুহাম্মদ সগীর। 37 নম্বর প্রশ্ন হলো ইউসুফ জুলেখা মরসিয়া সাহিত্যের লেখক কে? উত্তর হলো আব্দুল হাকিম। 38 নম্বর প্রশ্ন হলো লাইলি মজনু কাব্যের অনুবাদক কে? উত্তর হলো দৌলত উজির বাহরাম খান। 39 নম্বর প্রশ্ন হলো লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? উত্তর হলো সৌদি আরব। 40 নম্বর প্রশ্ন হলো দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? উত্তর হলো জমিদার নিজাম শাহ। 41 নম্বর প্রশ্ন হলো গুলে বকাউলি গ্রন্থের রচয়িতা কে? উত্তর হলো মোহাম্মদ মুকিম। সপ্তপয়কর কার রচনা? উত্তর হলো সৈয়দ আলাওল। 43 নম্বর প্রশ্ন হলো নবীবংশ পুস্তকটি কে রচনা করেছেন? উত্তর হলো সৈয়দ সুলতান। 44 নম্বর প্রশ্ন হলো কারবালা ও শহরনামা গ্রন্থটি রচয়িতা কে? উত্তর হলো আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন?
উত্তর হলো আব্দুল হাকিম। 46 নম্বর প্রশ্ন হলো, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এ পংক্তি দুটি কোন কবির কবিতা হতে উদ্ধৃত করা হয়েছে? উত্তর হলো আব্দুল হাকিম। 47 নম্বর প্রশ্ন হলো, দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। কবিতাংশটি কার? উত্তর হলো কবি আব্দুল হাকিমের। 48 নম্বর প্রশ্ন হলো, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রমে তোষী আমি সর্বজন। কোন কবির রচনা? উত্তর হলো আব্দুল হাকিম। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, এখানে আপে এর অর্থ কী? উত্তর হলো স্বয়ং, আপনা, এটাকে বোঝাচ্ছে আপে। 50 নম্বর প্রশ্ন হলো, আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? উত্তর হলো নীতিকাব্য। এরপর রয়েছে 51 নম্বর প্রশ্ন, তোহফা কাব্যটি কে রচনা করেন? উত্তর হলো আলাওল। এরপর রয়েছে 52 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থখানি রোমান্টিক প্রণয়াখ্যান? উত্তর হলো পদ্মাবতী। 53 নম্বর প্রশ্ন হলো, পদ্মাবতী একটি, উত্তর হলো অনুবাদ গ্রন্থ। পদ্মাবতী কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো আলাওল। 55 নম্বর প্রশ্ন হলো, হিন্দু পদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? উত্তর হলো আলাওল। 56 নম্বর প্রশ্ন হলো, পদ্মাবতী কাব্যখানি মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করে? উত্তর হলো হিন্দি ভাষা। এরপর 57 নম্বর প্রশ্ন হলো, মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন? উত্তর হলো সৈয়দ হামজা। এরপরে আরেকটি পার্ট রয়েছে, সেখানের 1 নম্বর প্রশ্ন হলো, আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? উত্তর হলো সপ্তদশ শতকে। 2 নম্বর প্রশ্ন হলো, আরাকানের পূর্ব নাম কি? উত্তর হলো রোসাং। 3 নম্বর প্রশ্ন হলো, কোন দুজন আরাকানের রাজসভার কবি ছিলেন? উত্তর হলো মহাকবি আলাওল ও দৌলত কাজী। 4 নম্বর প্রশ্ন হলো, আরাকান রাজ্যসভার প্রথম বাঙালি কবি কে ছিলেন? উত্তর হলো দৌলত কাজী। এরপর 5 নম্বর প্রশ্ন হলো, লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে ছিলেন? উত্তর হলো দৌলত কাজী। সতী ময়না ও লোর চন্দ্রানী কাব্যটির রচয়িতা কে? উত্তর হলো দৌলত কাজী। দেশি ভাষে কহ তাকে পাঞ্চলির ছন্দে, সকলে শুনিয়া যেন বুঝয় সানন্দে। এই কাব্যাংশের কবি কে? উত্তর হলো দৌলত কাজী। নসিরা নামা কাব্যগ্রন্থ কার রচনা? উত্তর হলো কবি মর্দন। 9 নম্বর প্রশ্ন হলো, চন্দ্রাবতী কি? উত্তর হলো কাব্য। 10 নম্বর প্রশ্ন হলো, আলাওল কোন রাজসভার কবি ছিলেন? উত্তর হলো আরাকান রাজসভা। 11 নম্বর প্রশ্ন হলো, কবি আলাওল কোন রাজদরবারের কবি ছিলেন? উত্তর হলো রোসাং। মহাকবি আলাওল কোন যুগের কবি ছিলেন? উত্তর হলো মধ্যযুগের।
13 নম্বর প্রশ্ন হলো কবি আলাওলের জন্মস্থান কোনটি? উত্তর হলো চট্টগ্রামের জোবরা। 14 নম্বর প্রশ্ন হলো কবি আলাওলের সময়কাল কোনটি? উত্তর হলো সপ্তদশ শতক। 15 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? উত্তর হলো আলাওল, বা এটা অন্য একটা প্রশ্ন এভাবেও আসতে পারে, আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? তিনি ছিলেন আলাওল। 16 নম্বর প্রশ্ন হলো কবি আলাওলের প্রথম রচনা কোনটি? উত্তর হলো পদ্মাবতী। 17 নম্বর প্রশ্ন হলো তাম্বুল রাতুল হইল অধর পরশে পংক্তিটির রচয়িতা কে? উত্তর হলো আলাওল। 18 নম্বর প্রশ্ন হলো তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কি? উত্তর হইল ঠোঁটের পরশে পান লাল হলো। 19 নম্বর প্রশ্ন হলো তাম্বুল শব্দের অর্থ কি? উত্তর হলো পান। 20 নম্বর প্রশ্ন হলো নবীর খঞ্জন দেখি বড়হি কৌতুক উপজিত যামিনী দম্পতি মনে সুখ। কবিতাংশটি কোন কবিতার অংশ? উত্তর হলো ঋতু বর্মণ। 21 নম্বর প্রশ্ন হলো পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন এর পরের লাইন কোনটি? উত্তর হলো উড়ে উড়ে এক হইল শীত নিবারণ। আহা। 22 নম্বর প্রশ্ন হলো আলাওলের পদ্মাবতী পুঁথি সম্পাদন করেছেন কে? উত্তর হলো আব্দুল করিম সাহিত্য বিশারদ। 23 নম্বর প্রশ্ন হলো নিচের কোনজন মধ্যযুগের কবি নন? উত্তর হলো কায়কোবাদ। এরপরে আরেকটি অংশ রয়েছে, সেখানকার 1 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর হলো 1760 সালে। 2 নম্বর প্রশ্ন হলো মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? উত্তর হলো ভারতচন্দ্র রায়গুণাকর। 3 নম্বর প্রশ্ন হলো লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান কার লেখা? উত্তর হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত। মিসামণি মুক্তিহেম স্বদেশের প্রিয় প্রেম তার চেয়ে রত্ন নাই আর, এই কবিতাংশের ভাব নিচের কোন কবিতায় প্রকট হয়ে ধরা দিয়েছে? উত্তর হলো কপোতাক্ষ, অর্থাৎ স্বদেশ প্রেমকে বুঝিয়েছে উপরের 2টি লাইন। কপোতাক্ষতেও স্বদেশ প্রেমের ভাব ফুটে উঠেছে, সেটাই। 5 নম্বর প্রশ্ন হলো কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া, চরণটি কোন কবির? উত্তর হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত। 6 নম্বর প্রশ্ন হলো সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন? উত্তর হলো 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ। 7 নম্বর প্রশ্ন হলো কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? উত্তর হলো 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। 8 নম্বর প্রশ্ন হলো কবিগানের রচয়িতারা কি ছিল? উত্তর হলো নিম্নবর্ণের হিন্দু। 9 নম্বর প্রশ্ন হলো কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত, কারা? উত্তর হলো বাম রাম বসু এবং ভোলা ময়রা। কবিগানের প্রথম কবি কে? উত্তর হলো গোদলাগুই। 11 নম্বর প্রশ্ন হলো অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? উত্তর হলো কবিগান। 12 নম্বর প্রশ্ন হলো
পুঁথি সাহিত্য বলতে কী বোঝায়? উত্তর হলো ইসলামী চেতনা সম্পৃক্ত। 13 নম্বর প্রশ্ন হলো পুঁথি সাহিত্যের ভাষা কীরূপ? উত্তর হলো মিশ্র ভাষা। দোভাষী পুঁথি বলতে কী বোঝায়? উত্তর হলো কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি। এরপর 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে রয়েছে বটতলার পুঁথি বলতে কী বোঝায়? উত্তর হলো দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। 16 নম্বর প্রশ্ন হলো পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন? উত্তর হলো ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে ছিলেন? উত্তর হলো সৈয়দ হামজা। এখানে একটি ব্যাখ্যা রয়েছে, যদিও সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক নন, কিন্তু উত্তরে উল্লেখিত 4 জনের মধ্যে তিনিই একমাত্র পুঁথি সাহিত্যের লেখক, তাই এটাই উত্তর। 18 নম্বর প্রশ্ন হলো সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো ফকির গরিবুল্লাহ। এমনিই ফকির, তারপরে আবার গরিব। 19 নম্বর প্রশ্ন হলো আমির হামজা কাব্য রচনা করেন কে? উত্তর হলো ফকির গরিবুল্লাহ। এখানেও একটি ব্যাখ্যা রয়েছে, আমির হামজা কাব্যের প্রকৃত রচয়িতা ফকির গরিবুল্লাহ, তবে তিনি কাজটি সমাপ্ত করতে পারেননি, তার অসমাপ্তি কাজটি করেন সৈয়দ হামজা। এরপর 20 নম্বর প্রশ্ন হলো পুঁথি সাহিত্যের লেখক কে? সৈয়দ হামজা। 21 নম্বর প্রশ্ন হলো উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? উত্তর হলো ময়মনসিংহ গীতিকা। 22 নম্বর প্রশ্ন হলো টপ্পা কি? উত্তর হলো এক ধরনের গান। 23 নম্বর প্রশ্ন হলো বাংলা টপ্পা গানের জনক কে? উত্তর হলো রামনিধি গুপ্ত। 24 নম্বর প্রশ্ন হলো নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরি কি আশা পংক্তিটির রচয়িতা কে? এটা সবাই জানে, রামনিধি গুপ্ত। এরপর 25 নম্বর প্রশ্ন পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? উত্তর হলো দাশরথী রায়। 26 নম্বর প্রশ্ন হলো শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কে? উত্তর হলো রামপ্রসাদ সেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা যদি এই সকল প্রশ্নগুলো ঠোঁটস্থ করে ফেলতে পারেন, তাহলে প্রত্যেক পরীক্ষায় এখান থেকে আপনারা কমপক্ষে 2 থেকে 3টি বা এরও অধিক প্রশ্ন কমন পাবেন। আপনারা প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন, লিখে লিখে পড়বেন, যেটা আপনার সমস্যা সেটা মুখস্থ করে ফেলবেন, তাহলে আস্তে আস্তে আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।